আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জাহাজে হামলার জন্য প্রধান সন্দেহভাজন ইহুদিবাদী ইসরায়েল, দাবি ইরানের। মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনার অর্থ হচ্ছে ইয়েমেন সংকটকে দীর্ঘায়িত করা, দাবি হুতি আনসারুল্লাহর। রাশিয়ায় একদিনে 200 পুতিন বিরোধী রাজনীতিককে আটক। যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া। এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ। মার্কিন সেনা প্রত্যাহারের পরিণতি হবে ভয়াবহ, বলল আফগানিস্তান। লুকিয়ে থাকা এমপিদের নিয়ে মিয়ানমারের নতুন সরকার গঠন। এবং হামলায় নয়, দুর্ঘটনাতেই আঘাত পান মমতা ব্যানার্জি, তদন্ত প্রতিবেদন প্রকাশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, ভূমধ্যসাগরে পণ্যবাহী কার্গো জাহাজ সন্ত্রাসী হামলার ক্ষেত্রে ইহুদিবাদ ইসরায়েলকে প্রধানত সন্দেহ করা হচ্ছে। ইরানের একটি সূত্র নূর নিউজকে কথা জানিয়েছেন। ওই সূত্র বলছে, জাহাজের বিদ্যমান ভূ রাজনৈতিক অবস্থান এবং এর গন্তব্য বিবেচনা করে জোরালো সম্ভাবনা রয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল এই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী কিয়াসি শুক্রবার নূর নিউজকে জানিয়েছেন, তাদের শিপিং লাইনের একটি কার্গো জাহাজে সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি জানান, জাহাজটি ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল। তিনি জানান, একটি বিস্ফোরক বস্তু জাহাজে আঘাত করলে জাহাজের ছোটখাটো পর্যায়ের ক্ষতি হয়, তবে কেউ হতাহত হয়নি। এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত বুধবার। জাহাজে বিস্ফোরণের পর ইরানের তদন্ত টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। ওই টিমের একজন সদস্য নূর নিউজকে জানিয়েছেন, অনেক উচ্চতা থেকে জাহাজে কোনো বিস্ফোরক দ্রব্য আঘাত এনেছে এবং ধারণা করা হচ্ছে কোনো উড়ন্ত বস্তু থেকে এই বিস্ফোরক দ্রব্য ছোড়া হয়েছে। ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, এই সন্ত্রাসী হামলার পেছনে তেল আবিব জড়িত থাকতে পারে। এ ব্যাপারে ইসরায়েলের কোনো কর্মকর্তা কোনো রকমের মন্তব্য করতে রাজি হয়নি। সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, 2020 সালের পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েল সিরিয়া অভিমুখী বহু সংখ্যক ইরানি জাহাজ কিংবা ইরানি পণ্যবাহী জাহাজে মাইনসহ বিভিন্ন রকমের নৌ অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে তার দেশের সংকট আরও বাড়বে এবং যুদ্ধ দীর্ঘায়িত হবে। আব্দুস সালাম বলেছেন, মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অবরোধ ভাঙার কোনো বক্তব্য নেই, কোনো যুদ্ধবিরতির উপযুক্ত পদক্ষেপও নেই। এটি প্রকৃতপক্ষে বিকল্প একটি পথ, যার মাধ্যমে সৌদি আরব কূটনৈতিকভাবে আবার অবরোধ শুরু করতে পারবে। গতকাল শনিবার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আব্দুস সালাম। তিনি বলেছেন, যদি আমেরিকা যুদ্ধবিরতির ব্যাপারে খুব আন্তরিক হতো তাহলে তারা চূড়ান্তভাবে আগ্রাসন এবং অবরোধের অবসান ঘটানোর ব্যবস্থা করত। তখন আমরা এই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানাতে পারতাম। গত 6 বছরে একদিনের জন্য ইরানের বিরুদ্ধে আগ্রাসন এবং অবরোধ বন্ধ ছিল না। তিনি প্রশ্ন রাখেন, মার্কিন যুদ্ধবিরতির এই পরিকল্পনায় যুদ্ধ বন্ধ অথবা অবরোধ ভাঙার ব্যাপারে কী ধারণা দেওয়া হয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আরও বলেছেন, কথিত শান্তি পরিকল্পনার নামে আমেরিকা সৌদি আরবের যেসব শর্ত উপস্থাপন করেছে তার মাধ্যমে প্রমাণিত হয় যে ওয়াশিংটন সচেতনভাবে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ এবং অবরোধকে সমর্থন করছে। মস্কোর একটি সম্মেলন থেকে গতকাল শনিবার প্রায় 200 রাজনীতিক এবং পৌর প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুতিন সরকারের পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এফপি বলছে, পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্রেমলিন সমালোচকদের উপর রুশ কর্তৃপক্ষের ধরপাকড় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে একদিনেই এতজনকে গ্রেফতার করা হলো। মস্কোর স্থানীয় পৌর অফিসে বিরোধী দলীয় একটি সম্মেলন চলছিল। সেখানে পুলিশ অভিযান চালিয়ে ব্যক্তিদের আটক করে। এর আগে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দেশ জুড়ে আটক করা হয় সরকার বিরোধী 10,000-এর বেশি বিক্ষোভকারীকে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাশিয়ার পার্লামেন্ট এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করতে 50টির বেশি এলাকা থেকে বিরোধী দলীয় রাজনৈতিক এবং পৌর প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছিলেন। ক্রেমলিনের সুপরিচিত সমালোচক মিখাইল খোদরভস্কির সমর্থিত একটি সংগঠন এটি আয়োজন করেছিল। সম্মেলন শুরুর 40 মিনিট পরেই পুলিশ এসে সেখানে হানা দেয়, পণ্ড করে দেয় অনুষ্ঠান। সেই সঙ্গে গণহারে অংশগ্রহণকারীদের আটক করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত ফেব্রুয়ারি থেকে উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত দেশটি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দুদেশের মধ্যকার উত্তেজনা হ্রাস করতে ওয়াশিংটন বিভিন্ন উপায়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়ার আণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া অনিশ্চিত অবস্থায় আটকে আছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত 3টি বৈঠকে খুব অল্পই অগ্রগতি হয়েছিল। উত্তর কোরিয়ার আণবিক অস্ত্র পরিত্যাগ করাতে এসব আলোচনা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের দাবি ছিল এটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করেনি। নিউ ইয়র্ক চ্যানেল নামে পরিচিত নিউ ইয়র্কে অবস্থিত উত্তর কোরিয়ার জাতিসংঘের মিশনের মাধ্যমেও বাইডেন প্রশাসন পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু গত 12 মাসের বেশি সময় ধরে কোনো অর্থবহ যোগাযোগ হয়নি। এ সময়ের একটা বড় অংশই ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামল। আগামী এপ্রিলের 9 তারিখে জাপানের প্রধানমন্ত্রী ইয়াশোহিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হতে পারে। আগামী মাসে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে যাচ্ছেন। রোববার জাপানের ইয়োমিউরো পত্রিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কোনো সূত্রের বরাত না দিয়েই ইয়োমিউরের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই রাষ্ট্রনেতা দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে একমত হবেন এবং ভারত ও প্রশান্ত মহাসাগরে চলাচলের স্বাধীনতার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অবশ্য কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। মন্ত্রিসভার প্রধান সেক্রেটারি কাতসুনোবু গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যে এপ্রিলের প্রথম দিকেই সুগা যুক্তরাষ্ট্র সফরে যাবেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নিলে এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি। তার দাবি, যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের মতো অবিবেচক কোনো সিদ্ধান্ত নিলে সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রয়াসকে আরও জটিল করে তুলবে। বার্তা সংস্থা এপির সঙ্গে এক সাক্ষাৎকারে শনিবার কথা বলেছেন মাসুদ আন্দারাবি। তিনি দাবি করেছেন, সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে তালেবানের সম্পর্ক অটুট রয়েছে, আর এ কারণে যুদ্ধবিরত এই দেশটি থেকে সেনা প্রত্যাহারের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা হবে অবিবেচক সিদ্ধান্ত। আফগানিস্তানের শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র একটি শান্তি পরিকল্পনার প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে। সম্প্রতি সেই খসড়া প্রস্তাব প্রকাশ হয়। এরপরে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সামনে এলো। প্রস্তাবিত এই খসড়া অনুযায়ী আফগানিস্তানের বর্তমান সরকারের স্থলে নতুন অন্তর্বর্তীকালীন একটি প্রশাসন দায়িত্ব নেবে। নতুন একটি সংবিধান প্রণয়ন এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই প্রশাসন ক্ষমতায় থাকবে। তবে দেশের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি অন্তর্বর্তীকালীন কোনো প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আগে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে গত শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার সামনে আসার পর আফগানিস্তানের সম্ভাব্য অন্তর্বর্তীকালীন যে কোনো প্রশাসনের ক্ষমতা কাঠামোয় তালেবান বিদ্রোহীদের অন্তর্ভুক্তির বিষয়ে নিজেদের মতামত জানিয়ে রেখেছে রাশিয়া। শুক্রবার সংবাদ সম্মেলন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আফগানিস্তানের সম্ভাব্য অন্তর্বর্তীকালীন যে কোনো জোট সরকার গঠনের বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে আফগান নাগরিকরাই সিদ্ধান্ত গ্রহণ করবে। মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন, সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেছেন। লুকিয়ে থাকা রাজনীতিকদের নিয়ে গঠিত একটি কমিটির প্রধান মাইন উন খিয়াংথান বলেছেন, এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত, তবে খুব তাড়াতাড়ি আলোর দেখা পাওয়া যাবে। একদল সংসদ সদস্যকে নিয়ে লুকিয়ে রয়েছেন খিয়াংথান, যারা গত মাসের অভ্যুত্থান মেনে নেননি। এনএলডির যে এমপিরা গ্রেফতার এড়াতে পেরেছেন, তারা পালিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করেছেন, যার নাম কমিটি ফর রিপ্রেজেন্টেটিভ পাইডুংস হতো, যার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইন উইন খিয়াংথান। মিয়ানমারের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে সিআরপিএইচ। এক ফেসবুক বার্তায় মাইন উইন খিয়াংথান বলেছেন, এটা এমন একটা সময় যখন অন্ধকারের বিরুদ্ধে আমাদের নাগরিকদের লড়াই করার ক্ষমতার পরীক্ষা হচ্ছে। অতীতে আমাদের মধ্যে বিভেদ থাকলেও এখন অবশ্যই আমাদের হাতে হাত ধরে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। সিআরপিএইচকে একটি অবৈধ গ্রুপ বলে মনে করে সামরিক বাহিনী। তারা সতর্ক করে দিয়েছে, এই কমিটিকে যারা সহায়তা করবে
তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। মিয়ানমারে গত নভেম্বরে নির্বাচনে কারচুপি হয়েছে বলে সামরিক বাহিনী দাবি করলেও তা নিয়ে আন্তর্জাতিক মহলের দ্বিমত রয়েছে। পর্যবেক্ষকদের মতে এই নির্বাচনে কোনো কারচুপি হয়নি। গত সপ্তাহে অং সান সুচির বিরুদ্ধে অবৈধভাবে $6 লাখ আর 11 কেজি স্বর্ণ গ্রহণের অভিযোগ এনেছে সামরিক বাহিনী। যদিও এর পক্ষে এখনও কোনো প্রমাণ হাজির করা হয়নি। এই অভিযোগ নাকচ করে দিয়েছে এনএলডি আইন প্রণেতারা। নন্দীগ্রামে প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনাটি পূর্ব পরিকল্পিত হামলা ছিল না। দুর্ঘটনাবশতই পায়ে আঘাত পেয়েছেন তিনি। নির্বাচন কমিশনে দেয়া তদন্ত প্রতিবেদনে এমন মত দিয়েছেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে তথ্য জানা গেছে, বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পান মমতা। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য এসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে প্লাস্টার করা হয়েছে। শুক্রবার হুইল চেয়ারে করে হাসপাতাল ছেড়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ, নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীকে 4-5 জন ধাক্কা দেয়। সে সময় গাড়ির দরজার চাপে পায়ে চোট পান মমতা। এরই মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি। আহত হওয়ার দিন মুখ্যমন্ত্রীও অভিযোগ করেছিলেন চক্রান্ত করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তবে পরদিন হাসপাতাল থেকে দেওয়া ভিডিও বার্তায় ষড়যন্ত্রের কথা বলেননি মমতা। নন্দীগ্রামের ঘটনা নিয়ে শুক্রবার নবান্নের তরফে রিপোর্ট পাঠানো হয় কমিশনকে। তাতে গাড়ির দরজায় পা চাপা পড়ে মুখ্যমন্ত্রী আহত হন বলে জানান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।